আজকে আমরা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং ল্যাবের এক্সপেরিমেন্ট নাম্বার 11 এবং 12 এই দুইটা জিনিস দেখব। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 11 বা ইন্ট্রোডাকশন টু ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার এন্ড ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার ক্যালিব্রেশন। সো ফার্স্টেই নেটওয়ার্ক অ্যানালাইজার সম্পর্কে বলার আগে আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের আরএফ বা মাইক্রোওয়েভে কি ধরনের মেজারমেন্ট আসলে করা হয় বা কি ধরনের যন্ত্রপাতি আছে যেগুলো মেজারমেন্ট করতে হয়। আমরা যদি বাম পাশে দেখি আমাদের বেশ কিছু ডিভাইস দেওয়া আছে যেগুলো আমরা মাইক্রোওয়েভে নর্মালি পড়ানো হয় বা এই ধরনের আরএফ সার্কিটসগুলোতে পড়ানো হয়। সেটা হচ্ছে গিয়ে ডাইপ্লেক্সার, ডুপ্লেক্সার, ফিল্টার, কাপলার, ব্রিজ, স্প্লিটার, ডিভাইডার, অ্যাটেনুয়েশন, আইসোলেটর, এক্সেট্রা। অনেক ধরনের ডিভাইস আছে। আবার অ্যান্টেনার আছে, তারপর সুইচ আছে, মাইক্রোওয়েভ সুইচ, মিক্সার আছে, স্যাম্পলার আছে, ডায়োড আছে, এক্সেট্রা। আবার যদি আমরা অ্যাক্টিভ ডিভাইস দেখি মানে আইসি বা এই জাতীয় সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে আরএফআইসি, এমএমআইসি, মাইক্রোওয়েভ মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট বা এরকম অনেক ধরনের ডিভাইস আছে। তো এই হচ্ছে ডিভাইস। এইসব ডিভাইসগুলো বিভিন্ন ধরনের টেস্টিং করতে হয়। এখন কি ধরনের টেস্টিং করতে হয়, মানে এইসব যন্ত্রপাতিগুলো আমরা কি টেস্ট করবো এসব যন্ত্রপাতি। সো এগুলোর মধ্যে অনেক জিনিসপত্র আছে, যেমন হারমোনিক ডিস্টরশন, তারপর হচ্ছে গিয়ে ইমেজ রিজেকশন, গেইন, ফেজ, আইসোলেশন অফ দ্য ডিভাইস, ভিএসডব্লিউআর, ইম্পিডেন্স, এস প্যারামিটার, পাওয়ার মেজারমেন্ট কিংবা নয়েজ ফিগার মেজারমেন্ট, বা আমরা যদি কমিউনিকেশন ডিভাইসের মধ্যে যাই তাহলে বিট এররের বা এরর ভেক্টর ম্যাগনিটিউড, তারপর আই ডায়াগ্রাম, এরকম অসংখ্য ধরনের জিনিসপত্র আছে, আমাদের এগুলো টেস্টিং করতে হয়। তো আমরা যেহেতু আজকে ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার পড়াচ্ছি, সো ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার আসলে হচ্ছে গিয়ে যেটা মেজার করে সেটা হচ্ছে গিয়ে ইম্পিডেন্স বা এক ধরনের রেশিও। তো এই কথাটা বলতে আমি কি বোঝাচ্ছি, তার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে খুব হাই ফ্রিকোয়েন্সি মেজারমেন্টে আমাদের কি সমস্যা। আমরা যদি দেখি খুব লো ফ্রিকোয়েন্সিতে আমরা যদি এই যে চার্ট যেটা আছে এই চার্টটা যদি আমরা দেখি, লো ফ্রিকোয়েন্সিতে আমাদের ওয়েভলেন্থ হচ্ছে অনেক বড়, আবার খুব হাই ফ্রিকোয়েন্সি যখন হয়, ফর এক্সাম্পল যে 100 GHz, সে সময় আমাদের ওয়েভলেন্থ হচ্ছে অনেক ছোট। সো লো ফ্রিকোয়েন্সিতে ওয়েভলেন্থ হচ্ছে গিয়ে অনেক বড় হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসা বাড়িতে 50 হার্জ, বা অনেক দেশ আছে যেসব জায়গায় 60 হার্জ ইউজ করা হয়, সেসব জায়গায় এই 60 হার্জ মানে হচ্ছে গিয়ে 500 কিলোমিটার, 5000 কিলোমিটার, সরি, এটা হচ্ছে ওয়েভলেন্থ। সো বিশাল যদি ওয়েভলেন্থ হয় তাহলে ওয়েভলেন্থটা তারের সাইজের তুলনায়, মানে 5000 কিলোমিটার তো নর্মালি তারের সাইজ হয় না। তো নর্মাল একটা তারের তুলনায় ওয়েভলেন্থ হচ্ছে অনেক বড়। এইসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি যে কারেন্টের ওয়েভশেপ আমরা যদি দেখি, একটা তারের এক মাথা এবং অন্য মাথা, দুই মাথার মধ্যে কারেন্ট এইখানে আমি যেটা পাবো, এখানে হচ্ছে কি অলমোস্ট প্রায় সিমিলার একটা কারেন্টের ভ্যালু পাবো। সো এই জন্য এটা, মানে আমরা এইখানে যদি একটা ভোল্টেজ মাপি, এখানে যদি 5 ভোল্টেজ হয়, সরি, এখানে যদি 5 ভোল্টেজ হয়, আমি এখানে 5 ভোল্টেজই পাবো। এটা চেঞ্জ হয়ে যায় না যদি রেজিস্ট্যান্সের ভ্যালু খুব কম হয়। এই ধরনের জিনিস আমরা সারা জীবনই করে আসছি এবং এটা ল্যাম্পড এলিমেন্ট থিওরি এই দিয়ে আমরা এগুলো অ্যানালাইসিস করেছি। কিন্তু আমরা অলরেডি জানি যখন ট্রান্সমিশন লাইন পড়ে আসছি যে হাই ফ্রিকোয়েন্সিতে যেহেতু লেন্থ অফ দ্য ট্রান্সমিশন মিডিয়ামের থেকে ওয়েভলেন্থ হচ্ছে অনেক ছোট হয়। আমরা এখানে যে ছবিটা দেখতে পারতেছি, ছোট একটা ট্রান্সমিশন লাইনের মধ্যেই দেখা যাবে যে এরকম অনেকগুলো ভোল্টেজের ডিপ পাওয়া যাচ্ছে, আবার এখানে দেখা যাচ্ছে ভোল্টেজের পিক আছে। মানে কিছু জায়গায় দেখা যাবে ভোল্টেজ বেড়ে গেছে, আবার ভোল্টেজ কমে গেছে, ভোল্টেজ বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বিকজ অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভলেন্থ ইন দ্য ট্রান্সমিশন লাইন। সো এই জন্য এটা হচ্ছে গিয়ে ভোল্টেজ ডিপেন্ড অন দ্য পজিশন অফ দ্য লাইন, এবং এই কারণে আমরা হচ্ছে কি করি, আমরা ট্রান্সমিশন লাইন থিওরি ইউজ করি। সো স্ক্যাটারিং প্যারামিটার সম্পর্কে আমরা যদি আগে একটু বলি, স্ক্যাটারিং প্যারামিটার জিনিসটা কি। স্ক্যাটারিং প্যারামিটার জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যদি ধর একটা লেন্সের কথা চিন্তা করি, এই হচ্ছে একটা লেন্স। লেন্সের মধ্যে যদি একটা সিগন্যাল ইনসিডেন্ট করা হয়, আমরা জানি সেই সিগন্যাল কিছুটা হচ্ছে ট্রান্সমিটেড হবে এবং কিছুটা সিগন্যাল রিফ্লেক্টেড হবে। সো ট্রান্সমিটেড এবং রিফ্লেক্টেড এইরকম ভাবে আমরা যদি একটা আরএফ সার্কিটকেও চিন্তা করি, কারণ হচ্ছে গিয়ে আলো এবং খুব হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যেটা, সেটাকে কম্পেয়ার করা যায়, তাহলে এটার হচ্ছে একটা ইনসিডেন্ট সিগন্যাল আছে, তার মধ্যে কিছুটা রিফ্লেক্টেড হবে এবং কিছুটা ট্রান্সমিটেড হবে, যে কোনো একটা ডিভাইস যদি হয় আরএফ ডিভাইস। তো সেইভাবে আমরা, তাহলে আমরা কি দেখতে পারি, আমরা এই রিফ্লেকশন এবং ইনসিডেন্ট ওয়েভ এই দুইটার রেশিও থেকে আমরা হচ্ছে কি বেশ কিছু জিনিস আমরা বার করতে পারি, যেমন এসডব্লিউআর বা S11 বা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা অ্যাডমিটেন্স অফ দ্য মিডিয়াম অথবা রিটার্ন লস, এইসব জিনিসগুলো আমরা পেতে পারি।
অথবা ট্রান্সমিশন আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে কি পরিমাণ ট্রান্সমিটেড হয়েছে এবং কি পরিমাণ আমি ইনসিডেন্ট করেছি, তার উপর বেস করে তুমি এই ডিভাইসটার কি বলতে পারবা, এটার গেইন কত, কিংবা এটা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কত, বা ইনসার্শন লস কত, বা ফেজ অ্যাঙ্গেল কি পরিমাণ চেঞ্জ হয়েছে, বা গ্রুপ ডিলে কি পরিমাণ চেঞ্জ হয়েছে। এইসব জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে এই এস প্যারামিটার নামক একটা জিনিস, বা একটা জিনিসকে আমি একটা সিগন্যাল দিলে সেই সিগন্যালটা কতটা সে ট্রান্সমিট করছে এবং কতটা রিফ্লেক্ট করছে, এইখান থেকে আমরা মেজার করতে পারি। তো আমরা যদি চিন্তা করে দেখি যে কেন আমরা এই লাইনে গেলাম, বা কেন আমরা এইভাবে একটা সিগন্যাল কতটা ট্রান্সমিটেড হচ্ছে এবং রিফ্লেক্টেড হচ্ছে এইভাবে করে আমরা কেন মেজারমেন্ট করতে যাচ্ছি, তার কারণ যদি একটু খেয়াল করে দেখো, আগের স্লাইডে আমরা যেটা বলেছিলাম, যেহেতু আমরা একটা যদি নর্মাল ভোল্টেজ মিটার বা ভোল্ট মিটার বা কারেন্ট মিটার দিয়ে আমরা যদি এখানে কোনো একটা জিনিস মাপতে চেতাম, ট্রান্সমিশন লাইনের এক এক জায়গায় এক এক ধরনের ভোল্টেজ পাওয়া যাবে, এক এক জায়গায় এক একটা কারেন্টের ভ্যালু পাওয়া যাবে, এখানে বেশি পাওয়া যাবে, এখানে কম পাওয়া যাবে। তো এইরকম যদি একটা রিডিং দেয়, তাহলে কিন্তু আমরা এটা ক্যারেক্টারাইজ করতে পারবো না, বা ভোল্টেজ বা কারেন্ট এই লাইনের মধ্যে দিয়ে আমাদের খুব একটা লাভ হবে না। তো এই জন্য আমরা হচ্ছে এই অ্যাপ্রোচে গেছি যে একটা সিগন্যাল আমি পাঠাচ্ছি, তার মধ্যে যে রিফ্লেক্ট হয় এবং ট্রান্সমিট হয়, আচ্ছা তাহলে আমরা এইগুলোই মেজার করি, এখান থেকে আমরা কি কি বার করতে পারি। সো এই টেকনিকটাই হচ্ছে গিয়ে স্ক্যাটারিং প্যারামিটার বা এস প্যারামিটার ইউজ করা হয়। ফর এক্সাম্পল, এস প্যারামিটার কিভাবে আসছে, আমি খুব ম্যাথমেটিক্সের ভিতরে যদি না যে শুধুমাত্র ইনটিউটিভলি আলোচনা করি। এটা একটা 2 পোর্ট নেটওয়ার্ক, এবং এটার ভিতরে একটা ডিভাইস, মানে একটা ডিভাইস ধরো, এই ডিভাইসটা দুইটা এন্ড আছে, একটা আমরা পোর্ট 1 বলতেছি, পোর্ট 2 বলতেছি। ডিইউটি মানে হচ্ছে ডিভাইস আন্ডার টেস্ট। সো আমি যদি এইভাবে করে চিন্তা করি যে ডিভাইস আন্ডার টেস্টের মধ্যে আমি একটা সিগন্যাল দিলাম, তো সিগন্যালের মধ্যে কিছুটা সিগন্যাল ট্রান্সমিট হবে এবং সিগন্যালটা কিছুটা কি হবে, পোর্ট 1 থেকে রিফ্লেক্ট হবে। আবার আমরা যদি অন্য দিক থেকে চিন্তা করি, মানে এই দিক থেকে চিন্তা করি, এই দিক থেকে এদিকে আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি, তাহলে এই সিগন্যালটা কিছুটা ট্রান্সমিট হবে এবং কিছুটা রিফ্লেক্ট হবে। তো এইভাবে করে আমরা যদি ডিভাইসটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখানে 4টা জিনিস আমরা ধরতে পারি। সেটা হচ্ছে ইনসিডেন্ট এবং ট্রান্সমিটেড। তো সেখান থেকে আমরা হচ্ছে এই যদি সিগন্যাল সিস্টেমটা যদি লিনিয়ার হয়, তাহলে আমরা এই সিস্টেমের ক্ষেত্রে বলতে পারি, আমরা যদি বাম দিকে খেয়াল করে দেখি, B1 কে লেখা যায় S11 প্লাস A1। এই যে B1 যেটা আছে সেটা কি হবে, S11 এর সাথে A1 তুমি গুণ করলা, প্লাস কি হবে, এই পাশ থেকে যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে গিয়ে কি A2 ইন্টু S12। তাহলে এই দুটো সিগন্যাল যোগ করলে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে B1। সিমিলারলি B2টা কি পাবা, B2টা আমরা পাবো হচ্ছে গিয়ে A2 ইন্টু S22। এই যে A2 ইন্টু S22 প্লাস এই পাশ থেকে যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালও আমরা কিছুটা পাবো, সেটা হচ্ছে কি A1 এর সাথে S21 তুমি যদি গুণ করো, A1 এর সাথে S21 যদি গুণ করো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন, দুইটা আমরা পেতে পারি। সো এই দুইটা ইকুয়েশন থেকে আসলে S11 S21 বা এইসবগুলো এস প্যারামিটারকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। সো S11 জিনিসটা কি, S11 হচ্ছে গিয়ে যে ধরো আমি এখন শুধুমাত্র ফরওয়ার্ড পাথ চিন্তা করব, যে এই দিক থেকে এইদিকে আমি হচ্ছে গিয়ে একটা সিগন্যাল দিচ্ছি। তো সেইভাবে করে আমরা যদি চিন্তা করি বা ফরওয়ার্ড পাথে চিন্তা করি, তাহলে এই টুটাকে আমি জিরো করে, যে ওই পাশ থেকে কোনো সিগন্যাল আসতেছে না, এটা আমি ফার্স্টে ধরে নিই। এমত অবস্থায় তাহলে আমি কি বলতে পারি, তাহলে S11 জিনিসটা কি, S11 হচ্ছে গিয়ে B1 ডিভাইডেড বাই A1, বা ওয়েভ রিফ্লেক্টেড ফ্রম পোর্ট 1। পোর্ট 1 থেকে যে পরিমাণ সিগন্যাল রিফ্লেক্ট হয়েছে এবং যে পরিমাণ আমি সিগন্যাল দিয়েছি, মানে একটা আমি সিগন্যাল দিলাম, এই A1 সিগন্যালটা দিলাম, এবং আমি সিগন্যাল হচ্ছে গিয়ে কি পরিমাণ রিফ্লেকশন, মানে ধাক্কা খেয়ে কি পরিমাণ সিগন্যাল চলে আসলো, এই দুটোর রেশিওকে আমরা বলছি S11। সিমিলারলি S21 জিনিসটা কি, S21 হচ্ছে গিয়ে যে তোমার আমি পোর্ট 1 এ যে সিগন্যালটা দিলাম সেই সিগন্যালটার ঠিক কতটুকু হচ্ছে অন্য পোর্টে গিয়ে পৌঁছালো, এই দুটোর রেশিও। তার মানে হচ্ছে গিয়ে ওয়েভ ট্রান্সমিটেড অ্যাট পোর্ট 2, পোর্ট 2 তে কতটুকু সিগন্যাল পৌঁছাইছে ডিভাইডেড বাই আমি কতটুকু সিগন্যাল এর মধ্যে দিয়েছি, মানে ট্রান্সমিশন হয়েছে কতটুকু, এইটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ। রিভার্স পাথেও আমরা হচ্ছে সিমিলার ওয়েতে চিন্তা করতে পারি, যে আমরা S22 হচ্ছে গিয়ে কি, যে সিগন্যালটা ধাক্কা খেয়ে কতটুকু ফেরত চলে আসছে পোর্ট 1 থেকে আমি যদি একটা সিগন্যাল দিই, মানে এই পাশ থেকে এই পাশে যদি একটা সিগন্যাল দিই, কতটা সিগন্যাল ধাক্কা খেয়ে চলে আসতেছে সেটা আমরা মেজার করতে পারি S22 থেকে। এবং এই দ্বিতীয় পোর্ট থেকে ফার্স্ট পোর্টে আমি যে সিগন্যাল দিচ্ছি সেই সিগন্যালটা কতটুকু ট্রান্সমিট হবে, তার মানে ইনসিডেন্ট ওয়েভ অ্যাট পোর্ট 2 এবং রিফ্লেক্টেড ওয়েভ ফ্রম পোর্ট 1, এই দুইটার রেশিওকে আমরা বলি হচ্ছে গিয়ে S12।
সো এই হচ্ছে কি আমাদের এস প্যারামিটার, বা এটাকে আমরা স্ক্যাটারিং প্যারামিটার বলি। তো আমাদের মেইন কনসেপ্টটা সেম, যে আমি কি পরিমাণ সিগন্যাল দিলাম, সেই সিগন্যাল কতটুকু ব্যাক করতেছে। এটা একটা 2 পোর্ট ডিভাইসের ক্ষেত্রে ফরওয়ার্ড হতে পারে, আবার রিভার্স হতে পারে। তো এখান থেকে আমরা যদি চিন্তা করি, একটা 2 পোর্ট ডিভাইসের ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছি, কারণ আমরা আরো ভবিষ্যতে হয়তো আরো বিস্তারিত দেখতে পারবো আর কি প্যারামিটার থিওরিতে, যে বড় বড় 3 পোর্ট বা 4 পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়। এখানে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, এই যে S11 রিডিংটা আমরা নিলাম, এটা আসলে কি? আমরা যদি আগে আমরা যা পড়ে আসছি সেখান থেকে আমরা যদি হিসাব করি, তাহলে S11 হচ্ছে কি আসলে পোর্টটা কতটুকু ম্যাচ হয়েছে, বা আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সাথে এটার একটা সম্পর্ক আছে। বা আমরা S11 থেকে আমরা খুবই ইজিলি রিটার্ন লস মাপতে পারি ইনপুট পোর্টে। সুতরাং S11 থেকে আমরা এটা যেরকম মাপতে পারি, সেরকম আউটপুট পোর্টে একটা ডিভাইসের আউটপুট পোর্ট কি পরিমাণ রিটার্ন লস হচ্ছে সেটাও আমরা মাপতে পারি, কিংবা কতটুকু ম্যাচ হয়েছে সেটাও আমরা মাপতে পারি S22 থেকে সরাসরি ভাবে। আবার আমরা চাইলে এখান থেকে VSWR পোর্ট 1 বা ইনপুট পোর্টে, অথবা VSWR আউটপুট পোর্টে আমরা মেজার করতে পারি। আর আমাদের একটা সিগন্যাল, আমি একটা পোর্ট, ধরো দুইটা পোর্ট, 2 পোর্ট ডিভাইস নিয়ে আমি কথা বলতেছি, ধরো এই পোর্ট আমি দিলাম, এখান থেকে বের হলো, এটা কি গেইন হলো কিছু, মানে সিগন্যালটি কি বৃদ্ধি পেলো না কমে গেল? এই যে গেইনটা, আমরা চাইলে কিন্তু এই গেইনটাও বার করতে পারি ইউজিং ফ্রম পোর্ট S21 থেকে আমরা এই জিনিসটা বের করতে পারি। অথবা এখান থেকে আবার ইনসারশন লস নামে একটা জিনিস আছে, সেটা আমরা বের করতে পারি। আবার আমরা রিভার্স আইসোলেশনও বের করতে পারি, আমরা যদি উল্টা দিক চিন্তা করি, যে এই পোর্টে আমি সিগন্যাল দিয়েছি, এই পোর্টে আমার কতটুকু পৌঁছেছে, বা S12, এখান থেকে আমরা জিনিসগুলো মেজার করতে পারি। সো আমাদের S11 বা এস প্যারামিটারগুলো থেকে আসলে আমরা এইভাবে করে একটা ডিভাইস ক্যারেক্টারাইজ করতে পারি। আর থিওরিতে আমরা আরো বিস্তারিত দেখবো যে এস প্যারামিটার দিয়ে আর কি কি করা যায়। আমরা এখানে আর যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে, একটা সিঙ্গেল পোর্টের ক্ষেত্রে আমাদের এস প্যারামিটারটা দেখতে এরকম। যদি আমাদের দুইটা পোর্ট হয় তাহলে এরকম, তিনটা পোর্ট হলে এরকম, চারটা পোর্ট হলে এরকম। তার মানে এটা হচ্ছে গিয়ে একটা n ইন্টু n টাইপের ম্যাট্রিক্স তৈরি হচ্ছে। n হচ্ছে গিয়ে নাম্বার অফ পোর্ট, মানে সিঙ্গেল পোর্টের ক্ষেত্রে একটাই এস প্যারামিটার, যদি দুইটা পোর্ট হয় সেক্ষেত্রে চারটা প্যারামিটার, যদি তোমার তিনটা হয় তাহলে এই যে তিন তিন ছয় সাত আট নয়, নয়টা হচ্ছে, এবং এইভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে n ইন্টু n টাইমস। তো আমি যদি এখন বলতে চাই যে কিভাবে করে একটা আর্কিটেকচার, বা কিভাবে করে একটা নেটওয়ার্ক অ্যানালাইজার কাজ করে। তো নেটওয়ার্ক অ্যানালাইজার কাজ করার আগে আমরা প্রথমে দেখলাম যে নেটওয়ার্ক অ্যানালাইজার আমাদের কেন এই ধরনের, আমাদের রিফ্লেকশন ট্রান্সমিশন এইরকম কেন একটা জিনিস আমরা দেখলাম, সেটা আমরা ফার্স্ট দেখলাম। যে একটা জিনিস দিচ্ছি, একটা জিনিস ফেরত আসছে, এরকম ভাবে আমরা কেন একটা জিনিস মেজার করতেছি। তো সেইটা এখন কিভাবে করে কাজ করে সেটা যদি আমি বলতে চাই, তাহলে প্রথমে একটা ডিভাইস সম্পর্কে আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে কি ডাইরেকশনাল কাপলার। ডাইরেকশনাল কাপলার থিওরিতে অনেক পড়ানো হবে, এবং এটা সম্পর্কে আমাদের ল্যাবও আছে। তো আমি জাস্ট সিম্পলি কিছু বলে দিচ্ছি, যেটা আমাদের না জানলেই নয়। ডাইরেকশনাল কাপলার হচ্ছে কি এমন একটা ডিভাইস, এটা একটা যদিও 4 পোর্ট ডিভাইস, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 3 পোর্টও হচ্ছে গিয়ে দেখানো হয়ে থাকে। সো ডাইরেকশনাল কাপলার আমার এমন একটা জিনিস, ধরো আমি এখানে একটা সিগন্যাল দিলাম, যদি একটা নর্মাল ওয়েভগাইড হয়, এই পাশে আমি একটা সিগন্যাল দিলে আমি এই পাশে একটা সিগন্যাল পাবো। কিন্তু আমি চাচ্ছি যে এখানে যে সিগন্যাল দিয়েছি সেই সিগন্যাল হচ্ছে গিয়ে পাওয়ারটা অনেক বেশি, আমি চাচ্ছি যে কিছুটা আমি পাওয়ার এখানে কমায় আমি এখানে একটা মেজারমেন্ট করতে চাই। ধরো তুমি এখানে 1000 কিলোওয়াটের একটা জিনিস আমি এখানে ট্রান্সমিট করছি, অ্যান্টেনা দিয়ে ব্রডকাস্ট করছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে এখানে আসলে পাওয়ার কত ব্রডকাস্ট হচ্ছে। এখন 100 কিলোওয়াট পাওয়ার মেজার করা খুবই ঝামেলা, কিন্তু এমন একটা ডিভাইস যদি আমার থাকতো, যে এই লাইনের মধ্যে সে হচ্ছে গিয়ে ধরো 90% পাওয়ার কমায় দিবে সে, তার মানে হচ্ছে গিয়ে 10% পাওয়ার হচ্ছে গিয়ে তুমি অনলি এখানে দেখবা, আর 90% পাওয়ার হচ্ছে গিয়ে সে ট্রান্সমিট করবে। মানে জাস্ট আমি একটা স্যাম্পল করতেছি। এইরকম কাজে আমরা ডাইরেকশনাল কাপলার ইউজ করতে পারি, আরো অনেক কাজ আছে ডাইরেকশনাল কাপলার। সো এইটাই হচ্ছে কি অনেকটা এইভাবে করে বলতে পারো। সো ডাইরেকশনাল কাপলার হচ্ছে কি কি করে, মেইন লাইন থেকে মেইন লাইনে সে হচ্ছে গিয়ে সে একটা পাওয়ার যেতে দেয়, কিন্তু এর সাথে একটা কাপল লাইন থাকে, যে কাপল লাইনের মধ্যে আমি চাই কিছুটা পাওয়ার যাতে এখানে কাপল করে নিয়ে আসে আর কি। তো এইখানে আরেকটা পোর্ট থাকে নর্মালি ডাইরেকশনাল কাপলারের। ডাইরেকশনাল কাপলার যেহেতু আমি বললাম 4টা পোর্ট, কিন্তু নর্মালি এই কাপল পোর্টটা নর্মালি আমি চাই যে এখানে যাতে কিছু না আসে। তার মানে হচ্ছে এই একটা সিগন্যাল এই পাশ থেকে এই পাশে যাক, ম্যাক্সিমাম কিছুটা অংশ এই রাস্তায় যাক, কিন্তু এই রাস্তায় যাতে কিছু না যায়। তো এই রাস্তায় যাতে না যায়, এখানে নর্মালি একটা ম্যাচ
লোড দিয়ে দেওয়া থাকে, মানে যাতে এখানে কোনো পোর্টে যাতে কিছু নাই আসে, এটাই চেষ্টা করা হয়। যেমন আমরা এখানে একটা অ্যাকচুয়াল ফিগার দেখতেছি ডাইরেকশনাল কাপলারের। এটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড পোর্ট, এখান থেকে বের হয়। এটা হচ্ছে আমাদের কাপল পোর্ট, পাশ থেকে কাপল হয়ে যায়। আর এই যে এই পোর্টটা হচ্ছে পার্মানেন্টলি একটা ম্যাচ টার্মিনেশন দিয়ে বন্ধ করে দেওয়া থাকে। সো এইখান থেকে আমাদের বেশ কিছু সংজ্ঞা লাগবে, সেটা হচ্ছে কি কাপলিং এফিসিয়েন্সি P1 থেকে 3F। এটা মানে হচ্ছে গিয়ে আমি এইখানে যে পাওয়ারটা দিচ্ছি সেই পাওয়ারের ঠিক কতটুকু পাওয়ার এখানে আছে, এই দুইটার রেশিওকে আমরা বলতেছি কাপলিং এফিসিয়েন্সি। ডাইরেক্টিভিটি জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এইভাবে করে বলতে পারি যে যদি আমি এই পাশ থেকে এখন এই পাশে একটা সিগন্যাল দিই, তাহলে এই সিগন্যালটার মানে এই যে ছবি যেটা আছে, যে এই ডাইরেকশনাল কাপলার এখন আমি উল্টা দিক থেকে পাওয়ার দেব, তাইলে উল্টা দিক থেকে পাওয়ার দিলে এই পাশে যে পরিমাণ সিগন্যাল আসে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, যেহেতু 3 নাম্বার পোর্ট P3R, আর মানে হচ্ছে রিভার্স ডিরেকশনে যেহেতু আমি পাওয়ারটা দিয়েছি সেই কারণে রিভার্স ডিরেকশনে যে পাওয়ারটা এবং ফরওয়ার্ড ডিরেকশনে যে পাওয়ারটা, এটা হচ্ছে এই যে ফরওয়ার্ড ডিরেকশনের পাওয়ার, এই দুইটার রেশিওকে আমি বলি হচ্ছে ডাইরেক্টিভিটি। আর আইসোলেশন জিনিসটা কি? আইসোলেশন জিনিসটা হচ্ছে গিয়ে যে আমি P1 যে পাওয়ারটা আছে, এটা হচ্ছে কি P1 পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 3R, এইটা মানে এইখানে আসলে কিন্তু কোনো সিগন্যাল আমি চাই যে যখন উল্টা দিক দিয়ে যখন আমি সিগন্যালটা পাঠাবো এই পাশে যাতে কোনো সিগন্যালই যাতে না যায়। সো এই সিগন্যালটা যে চলে আসছে, মানে কিন্তু আইডিয়ালি এখানে কিছুটা সিগন্যাল চলে আসে, এই যে সিগন্যালটা চলে আসছে কতটুকু চলে আসতেছে সেটা আমরা মেজার করি আইসোলেশন দ্বারা। সো এটা হচ্ছে ওয়েভগাইড ইমপ্লিমেন্টেশন অফ ডাইরেকশনাল কাপলার, আর এটা হচ্ছে গিয়ে পিসিবি বা মাইক্রোস্ট্রিপ ইমপ্লিমেন্টেশন অফ ডাইরেকশনাল কাপলার। সো এই ডাইরেকশনাল কাপলার সম্পর্কে কেন বললাম, কারণ ডাইরেকশনাল কাপলার নেটওয়ার্ক অ্যানালাইজার ইউজ করা হয়, এবং এই ডাইরেকশনাল কাপলারের কারণেই আসলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এটার আর্কিটেকচারের কারণে। নেটওয়ার্ক অ্যানালাইজার তাহলে কিভাবে করে কাজ করে? আমি একটা সিগন্যাল দিলাম, এই সিগন্যালটা এখান থেকে পোর্ট 1 থেকে ধরো বের হলো, আমি এই সিগন্যালটা আমি এখান থেকে পোর্ট 1 একটা তার দিয়ে কানেকশন দিয়ে দিলাম, তাহলে সিগন্যালটা এখানে আসলো, সেই সিগন্যালটা ধাক্কা খেয়ে চলে আসতে পারে। তাইলে এই যে ধাক্কা খেয়ে উল্টা দিকে যে সিগন্যালটা এই রাস্তা থেকে আসছে, এইটা উল্টা দিকের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা মেজার করার জন্য এখানে আমাদের একটা ডাইরেকশনাল কাপলার আছে। আবার আমি যে সিগন্যালটা পাঠিয়েছিলাম সেই সিগন্যালের পাওয়ারটা কত সেটা মেজার করার জন্য এখানে আরেকটা ডাইরেকশনাল কাপলার আছে। তাহলে এই ডাইরেকশনাল কাপলার এবং এই ডাইরেকশনাল কাপলার এই দুইটার রেশিও আমি যদি মেজার করতে পারি, তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে কি সিগন্যালটা কতটুকু আমি পাঠাইছি এবং কতটুকু রিফ্লেকশন হয়ে ব্যাক করে আসছে। তাহলে এই দুইটার রেশিও দিয়ে কিন্তু আমি বের করতে পারি কি S11 প্যারামিটার। অথবা আমি যদি জানতে চাই যে আমি এখানে যে পরিমাণ সিগন্যাল পাঠালাম, এই এই যে ডিভাইসটা আছে ডিভাইসের মধ্যে দিয়ে কতটুকু সে পারমিট করলো, তাহলে আমাকে কি করতে হবে? পোর্ট 2 তে আমাকে সিগন্যাল কতটুকু পৌঁছাইছে সেটা আমাকে মেজার করতে হবে। সো পোর্ট 2 তে যে সিগন্যালটা এখানে এসে পৌঁছাচ্ছে সেটা মেজার করার জন্য আমাদের এই ডাইরেকশনাল কাপলারটা আছে। তাহলে আমি কি পরিমাণ সিগন্যাল পাঠাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে আমি বলতে পারতেছি, আর কি পরিমাণ পৌঁছাচ্ছে তখন হচ্ছে গিয়ে এইখানে আমি পাচ্ছি। তাহলে এই দুইটার রেশিও আমি করলে আমি ইজিলি বার করতে পারবো কতটুকু ট্রান্সমিটেড হচ্ছে বা S12 প্যারামিটার। সো এই হচ্ছে গিয়ে মেইনলি খুব সিম্পল আর্কিটেকচার, মানে খুব সিম্পলি আমি যদি বলি আর্কিটেকচারটা এরকম। কিন্তু ডাইরেকশনাল কাপলারে যেটা বললাম যে আমাদের আনডিজায়ার্ড কিছু ইফেক্ট আছে, যেমন আমি যদি বলি এখানে যেটা একটু আগে এক্সপ্লেন করেছি, ডাইরেকশনাল কাপলারের এই রাস্তা থেকে এই রাস্তায়, সরি, আমাদের ডাইরেকশনাল কাপলারের এই রাস্তা থেকে এই রাস্তায় হচ্ছে গিয়ে শুধুমাত্র কাপল করার কথা, এই রাস্তা থেকে এই রাস্তায় কিন্তু এই ডাইরেকশনাল কাপলারটার মেজার করার কথা না, কিন্তু সে উল্টা দিকের রাস্তায়ও সে হচ্ছে গিয়ে মেজার করে কিছুটা কিছুটা পাওয়ার এই পাশেও লিক হয়ে চলে যায়। এই যে লিক হয়ে চলে যায় বা এই ধরনের সমস্যাগুলোর কারণেই আমাকে ডাইরেকশনাল কাপলারগুলো ক্যালিব্রেট করতে হয়। সো আমাদের ডান পাশে একটা নেটওয়ার্ক অ্যানালাইজারের ছবি দেওয়া আছে, আমাদের ল্যাবের যে নেটওয়ার্ক অ্যানালাইজার, এটা একটা 2 পোর্ট নেটওয়ার্ক অ্যানালাইজার, 20 GHz পর্যন্ত আমাদের এইটার ব্যান্ডউইথ আছে, এটা 20 GHz পর্যন্ত মেজার করতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পোর্ট এবং এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার পোর্ট। এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পোর্ট, আমরা হচ্ছে কি এখানে একটা 2 নাম্বার পোর্ট। তো এই দুইটার মাঝখানে আমরা যে কোনো একটা ডিভাইস রেখে আমরা এটা মেজার করতে পারি যে এই সিগন্যালের যে এস প্যারামিটার যেগুলো আছে, যেহেতু এটা একটা 2 পোর্ট নেটওয়ার্ক অ্যানালাইজার, আমরা হচ্ছে কি 4টা এস প্যারামিটার, যেটা হচ্ছে S11, S12, S21 এবং S22,
এই 4টা আমরা এস প্যারামিটার মেজার করতে পারি এই ডিভাইসটা দিয়ে। তো এখন কথাটা হচ্ছে আমরা বুঝলাম নেটওয়ার্ক অ্যানালাইজার কিভাবে কাজ করে। তো নেটওয়ার্ক অ্যানালাইজার অনেক ভুল ইনফরমেশন দেখাতে পারে। নেটওয়ার্ক অ্যানালাইজার যেহেতু একটা তার, খুবই ছোট একটা তার বা খুব সূক্ষ্ম মেজারমেন্ট করে, সুতরাং নেটওয়ার্ক অ্যানালাইজারকে অবশ্যই তাকে কি করতে হবে, তার মধ্যে যদি কোনো ধরনের এরর থাকে সেই এররগুলোকে আমাকে ক্যারেক্টারাইজ করতে হবে, যাতে আমরা অ্যাকচুয়াল হিসাবের সময় এররগুলোকে বাদ দিয়ে দিতে পারি। তো নর্মালি যে কোনো ডিভাইস, আমরা যদি স্পেশাল নেটওয়ার্ক অ্যানালাইজার বলি, সেখানে 3 ধরনের এরর থাকে। একটা হচ্ছে কি র্যান্ডম এরর, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, আর একটা হচ্ছে কি ড্রিফট। র্যান্ডম এরর কি জিনিস? র্যান্ডম এরর হচ্ছে কি আনপ্রেডিক্টেবল এরর যেগুলো, এবং ক্যান নট বি রিমুভ, এগুলো রিমুভ করা কোনোভাবেই সম্ভব না। কি ধরনের এরর? উদাহরণ যদি আমরা দিই, যেমন ইনস্ট্রুমেন্টেশন নয়েজ। ইনস্ট্রুমেন্টেশন নয়েজ জিনিসটা কি? ইনস্ট্রুমেন্টেশন নয়েজ মানে হচ্ছে কি, তুমি আশেপাশে, তুমি ধরো নেটওয়ার্ক অ্যানালাইজারের পাশে একটা ফোন রাখছো, কোনোটা ভালোভাবে ডিজাইন করা হয়নি, তাহলে একটার সাথে আরেকটা নয়েজ চলে আসলো। কিংবা রিপিটেবিলিটি অফ দ্য সুইচ, এই যে আমাদের একবার ফরওয়ার্ড পাথ, রিভার্স পাথ, একবার আমরা সুইচটা অন অফ করতেছি, তো এই যে সুইচগুলোকে অন অফ করতে হচ্ছে, এই অন অফ করতে গেলে যে সুইচগুলো, একবার সুইচ কাজ করলো, আরেকবার সুইচ 10% কাজ করলো না। তো এই যে এক এক সময় এক এক রকম ভাবে কাজ করা, কিংবা তার কিংবা কানেক্টর, তুমি একবার খুব ভালো টাইট করে লাগাইছো, ভালো কানেকশন হয়েছে, আরেকবার ঢিলা করে লাগাইছো। তো এই যে এররগুলা, এইসব ঢিলা করে লাগানোর জন্য বা তারে কোনো সমস্যা ছিল, তারকে একটু বেঁকাইছো, এই জন্য ঠিক মতো সিগন্যালটা যায় না, এই যে এররগুলো, এগুলো হচ্ছে র্যান্ডমলি হয়, এবং এটা কোনোভাবেই মানে ইয়ে করা সম্ভব না আর কি। জাস্ট তোমাকে কেয়ারফুল থাকতে হবে আর কি এসব ব্যাপারে। আরেকটা এরর আছে, সেটা হচ্ছে কি ড্রিফট। ড্রিফট কি হয়? টেম্পারেচারের সাথে সাথে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের সাথে সাথে, আমরা জানি যেহেতু এর মধ্যে অসংখ্য সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো টেম্পারেচারের সাথে সাথে এগুলো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। আবার কিছু কিছু ক্রিস্টাল অসিলেটর বা এলও আছে, লোকাল অসিলেটর, এগুলো হচ্ছে টেম্পারেচারের উপর খুব ডিপেন্ডেন্ট। কিছুদিন পর পর এগুলোকে আবার ক্যালিব্রেট করতে হয়। সুতরাং এই টেম্পারেচারের সাথে সাথে যে চেঞ্জগুলো হয়, এইগুলোর কারণে এগুলোর মধ্যে ড্রিফট তৈরি হয়। তো ড্রিফট এরর হচ্ছে, তাহলে আমাদের মাঝে মাঝে এই ডিভাইসগুলো অন্য জায়গায় নিয়ে আরো ভালো জায়গায় যে এগুলো টেম্পারেচারের ইফেক্টের ক্যারেক্টারাইজগুলো করতে হয়। সো এই জিনিসটাও আমাদের হাতে নাই। তাহলে ড্রিফট সম্পর্কে আমরা কিছু করতে পারবো না, র্যান্ডম এরর আমরা কিছু করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর আছে কিছু কিছু জিনিস, সেই সিস্টেমেটিক এররগুলোকে আমরা হচ্ছে গিয়ে ক্যালিব্রেশন করে বাদ দিতে পারবো। সো সিস্টেমেটিক এররগুলো কি? সিস্টেমেটিক এরর হচ্ছে গিয়ে আমাদের টোটাল 6 ধরনের সিস্টেমেটিক এরর আছে একটা নেটওয়ার্ক অ্যানালাইজারে। সেটা কি কি? আমরা যদি রিফ্লেকশন বা যে সিগন্যালটা ধাক্কা খেয়ে ফেরত চলে আসে ওইভাবে চিন্তা করি, তাহলে 3টা হচ্ছে গিয়ে ডাইরেক্টিভিটি, সোর্স ম্যাচ, এবং হচ্ছে গিয়ে রিফ্লেকশন ট্র্যাকিং, ফ্রিকোয়েন্সি রেসপন্স রিফ্লেকশন ট্র্যাকিং, এই 3 ধরনের আছে। আবার আমরা যে সিগন্যালটা একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে চলে গেল, এইভাবে করে আমরা যদি চিন্তা করি, তাহলে মানে ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিশন পার্সপেক্টিভ আমরা যদি চিন্তা করি, তাহলে 3টা এরর হচ্ছে আইসোলেশন, লোড ম্যাচ, এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স ট্রান্সমিশন ট্র্যাকিং। এটা ছিল রিফ্লেকশন ট্র্যাকিং, আর এটা হচ্ছে ট্রান্সমিশন ট্র্যাকিং। তাহলে এখানে 3টা, এখানে 3টা, টোটাল 6টা আমরা হচ্ছে কি এরর পেলাম। সো এটা হচ্ছে পোর্ট 1 থেকে পোর্ট 2 তে আমি যখন হচ্ছে কি একটা সিগন্যাল পাঠাচ্ছি, তখন আমরা এই ধরনের 6টা পেলাম। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি, পোর্ট 2 থেকে আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি এইদিকে, পোর্ট 1 এর দিকে পাঠাচ্ছি, তাহলে সিমিলার ওয়েতে এই সবগুলো এরর আবার উল্টা দিকের থেকেও আসতে পারে। এই কানেক্টরে ঝামেলা থাকতে পারে, এই রাস্তায় ঝামেলা থাকতে পারে। তাহলে এইখানে 6টা এরর আছে, যখন এদিক থেকে এদিকে যাচ্ছি, আবার উল্টা দিক থেকে যখন যাচ্ছি তখনও 6টা এরর আছে। তাহলে 6টা টোটাল 12টা সিস্টেমেটিক এরর একটা 2 পোর্ট ডিভাইসের মধ্যে হতে পারে। তা আমাদের উদ্দেশ্য ক্যালিব্রেশন করে এই 12টা সিস্টেমেটিক এররকে আমরা কি করব, ম্যাথমেটিক্যালি আমরা এটাকে ফিক্স করতে চাবো। সো এটাই হচ্ছে আমাদের আজকে ল্যাবের উদ্দেশ্য। তো আমাদের এই যে উদ্দেশ্যটা আছে, আমরা এখন থেকে যেটুকু দেখাবো সেটা একটু বেশ অ্যাডভান্স একটা টপিক, সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর গুলোকে আমরা আরেকটু হচ্ছে গিয়ে ভাঙাবো, বা আমরা আরেকটু সামনে দেখার চেষ্টা করবো। সো এই যে সিস্টেমেটিক এরর, 12টা সিস্টেমেটিক এরর আছে, তো আমরা যদি প্রথমে বলি সিস্টেম লিকেজ এরর গুলো আমরা যদি চিন্তা করি, সো সেটা 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা চিন্তা করি যে আসলে সমস্যাটা কোথায় হয়। সমস্যা হচ্ছে গিয়ে, ধরো সোর্স থেকে একটা সিগন্যাল আসলো, সেই সিগন্যালটা আমরা এখানে যেটা লিখেছি, যে একটা সিগন্যাল আমি পোর্ট এ তে হচ্ছে গিয়ে যাচ্ছে, এই যে একটা সিগন্যাল পোর্ট এ তে যাচ্ছে। এখন এইখানে আমাদের যে রিসিভারটা আছে, এর উদ্দেশ্য, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে
পোর্ট এ থেকে ধাক্কা খেয়ে যে পরিমাণ সিগন্যালটা এখানে আসবে সেটা মেজার করা, কিন্তু সেটা হয় না অনেক সময়। যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যানালাইজারের অন্য যে রাস্তা আছে, বা আমরা যেটা বলেছিলাম যে ডাইরেকশনাল কাপলার যে আছে, এই ডাইরেকশনাল কাপলারের নন আইডিয়াল বিহেভিয়ারের কারণে অন্য রাস্তা দিয়েও সিগন্যালটা এখানে চলে আসতে পারে। তাহলে এটা আনডিজায়ারেবল। তাহলে এটাকে আমরা কিভাবে মেরামত করতে পারি? আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা একটা লোড দিই, ঠিক আছে, একটা আমাদের জানা লোড দিই, যে লোডটা, তাহলে লোড দেওয়ালে কি হওয়ার কথা, এখানে যে সিগন্যাল যাবে সেই সিগন্যাল কোনো ধাক্কা খেয়ে এখানে ব্যাক করার কথা না, আমরা যদি একটা পারফেক্টলি এখানে একটা লোড দিতে পারি। তাহলে লোড দেওয়া অবস্থায় শেষে আমরা দেখব এই যে আমাদের রিসিভারটা, এই রিসিভারে কিছু আসে কিনা। এখানে কিছু আসা উচিত না, কারণ এই লোড কিন্তু সমস্ত কিছু রিসিভ করে নেওয়ার কথা। তাহলে এই অবস্থায় যে পরিমাণ সিগন্যাল এখানে আসতেছে তার মানে এটা কি, এটা আসার কথা না, যেহেতু এগুলো হচ্ছে কি তাহলে অন্য কোনো রাস্তা থেকে আসছে, তাহলে আমরা এটা রেকর্ড করতে পারি এবং আমরা এটাকে পরে বাদ দিতে পারি। সো এই ধরনের প্রবলেমকে বলা হয় ডাইরেক্টিভিটি এরর। তারপরে যেটা আছে ক্রসটক বা আইসোলেশন। আমরা যদি চিন্তা করি যে একটা সিগন্যাল একটা আমাদের ডিউটির মধ্যে দিয়ে আমাদের যাবে, যে বি পোর্টে হচ্ছে গিয়ে পৌঁছানোর কথা। সো বি পোর্টটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড সাইডে, শুধুমাত্র এই সিগন্যাল এর মধ্যে দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাবে যে এইখানে যদি সেটা বাদ দিয়ে, যদি অন্য কোনো রাস্তা দিয়ে যদি এখানে একটা সিগন্যাল আসে, যেমন আমি এখানে একটা লোড লাগাইছি, লোড লাগালে কিন্তু এই সিগন্যালটা এখানে যাওয়ারই কথা না, কিন্তু বি যে রিসিভারটা আছে, বি রিসিভার ধরো এখন আমাদের কিছু একটা মেজার করতেছে, তো এখানে যখন সিগন্যাল আসারই কথা না, তাহলে সিগন্যাল আসছে কোত্থেকে, তার মানে নিশ্চয়ই ঝামেলা আছে কোথাও, বা ভিতর দিয়ে অন্য কোনো রাস্তা থেকে, এই যে যেটা এখানে বলা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ সিগন্যাল লিকস ইনটু বি রিসিভার থ্রু ভেরিয়াস পাথ, বিভিন্ন রাস্তা দিয়ে তাহলে এখানে চলে আসছে। তাহলে আমরা কি করব, এটা ফিক্স করার জন্য আমরা এখানে একটা লোড লাগাবো, আমাদের জানা একটা লোড লাগাবো। তাহলে লোড লাগালে এই সিগন্যালটা কিন্তু এখানে এসে থেমে যাওয়ার কথা, যদি এখানে এসে থেমে যাওয়ার কথা, তো এই অবস্থায় এখানে আমি যদি কোনো সিগন্যাল পাই, তার মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই অন্য কোনো রাস্তা থেকে এই সিগন্যালটা কোনো রাস্তা থেকে চলে আসছে। তাহলে এইটা আমি রেকর্ড করব এবং এইটা অন্যান্য সময় এটা আমরা বাদ দিব। তারপর আসছে সিগন্যাল রিফ্লেকশন। তো রিফ্লেকশন ব্যাপারটা আমরা বুঝি। রিফ্লেকশন হচ্ছে গিয়ে আমাদের এই এ নাম্বার যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে সিগন্যালটা শুধুমাত্র রিফ্লেকশনটা মেজার করার কথা। তার মানে একটা সিগন্যাল আমি দিলাম, এইখানে ধাক্কা খেয়ে কি পরিমাণ এখানে সিগন্যাল ফেরত আসলো সেটা আমাদের মেজার করার কথা। এখন ধাক্কা খেয়ে সিগন্যাল সে আসছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু যদি এমন হয় যে ধাক্কা খেয়ে এইখানে না এসে এদের মাঝখানে গেল, এখানে গেল, আবার এখানে আসলো, আবার গেল, আবার আসলো, তার মানে কি হচ্ছে, এখানে মাল্টিপল ইন্টারনাল রিফ্লেকশন হয়। এখানে এ পোর্টে আসার আগে এখানে 2-3 বার ধাক্কা টাক্কা খেয়ে অন্য রাস্তার মধ্যে দিয়ে এখানে তারপরে এসে পৌঁছায়। তাহলে এই যে ধাক্কা টাক্কা খেয়ে আসতেছে, তার মানে কি, তার মানে হচ্ছে কি যে তোমার এখানে কি হচ্ছে, এটা হওয়ার কথা না। তো এটা আমরা ফিক্স করব কিভাবে, এটা ফিক্স করব হচ্ছে গিয়ে এখানে আমরা হচ্ছে কি একটা শর্ট কানেকশন দিই, মানে ডেড শর্ট সার্কিট করে দিই। তাহলে শর্ট সার্কিট করলে 100% সিগন্যাল ধাক্কা খেয়ে এখানে আসার কথা, তাহলে আমরা এটা মেজার করি। আবার এখানে ওপেন সার্কিট করে দিই, ওপেন সার্কিট করলে ফেজ আবার কিভাবে চেঞ্জ হওয়ার কথা সেটাও আমরা দেখি। তাহলে এই যে দুইটা সিগন্যাল, আমরা জানি যে যখন শর্ট কানেকশনটা করছি তখন এতে কি পরিমাণ সিগন্যাল আসার কথা সেটা আমি জানি, কারণ এখানে যে শর্টটা কানেকশন দিছি এই শর্টটা আমার জানা। আবার আমি এখানে একটা নন ওপেন সার্কিট আমি এখানে বসাই দিলাম, আমি জানি এখানে এই ওপেন সার্কিটটা বসানোর পরে এইতে কি পরিমাণ সিগন্যাল আসার কথা সেটাও আমার জানা। এর থেকে যদি বেশি বা কম কিছু হয়, তার মানে যে ডিসক্রিপেন্সিটা আছে সেটা আমরা হচ্ছে গিয়ে আমরা রেকর্ড করে রাখতে পারি এবং এই ডিসক্রিপেন্সিটা আমরা পরে রিমুভ করতে পারি। আবার এই জিনিসটা আমরা যেটা বললাম সেটা আবার অন্যরকমও হতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লোড ম্যাচ এরর। যেটা কি, সেটা হচ্ছে গিয়ে যে ideally transmission measurement and incident signal should be transmitted to the DUT and measured at B receiver. ধরো এখানে এমন একটা জিনিস দিয়েছে যে ডিভাইসটা হচ্ছে ভিতর দিয়ে চলে যে বি তে পৌঁছানোর কথা, কিন্তু যদি তোমার এই যে এই সিগন্যাল যদি রিফ্লেক্টেড হয়, এই যে পোর্ট 2 তে যদি রিফ্লেক্টেড হয়, পোর্ট 2 তে কোনো রিফ্লেকশনই হওয়ার কথা না, পোর্ট 2 এর মধ্যে দিয়ে ডাইরেক্টলি চলে যে এখানে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল পোর্ট 2 তে হচ্ছে এইখানে না, কিন্তু এইখানে মানে ডিইউটিতে ধাক্কা খায়নি, ধাক্কা খাইছে এই পোর্টে। পোর্টে ধাক্কা খেয়ে যদি এখানে আবার ব্যাক করে চলে আসে, তাহলে আমাদের কি হবে, পোর্টে নিশ্চয়ই ধাক্কা খেয়ে এখানে আসার কথা ছিল না, তাহলে আমি বুঝতেছি যে না,
তাহলে এখানে ঝামেলা আছে। তাহলে এটা সলভ করবো কিভাবে? এখানে আমরা একটা থ্রু কানেকশন দিব। এগুলো আমরা পরে বলবো যে শর্ট ওপেন থ্রু এগুলো জিনিসটা কি। এখানে আমরা একটা থ্রু কানেকশন দিব এবং থ্রু কানেকশন দিয়ে কি করব? থ্রু কানেকশন দিয়ে আমরা যেটা দেখার চেষ্টা করব, থ্রু কানেকশন দিলে 100% সিগন্যাল হচ্ছে বি তে যাওয়ার কথা, কোনো সিগন্যাল রিফ্লেক্ট করে হচ্ছে এ তে আসার কথা না। সো থ্রুতে কানেকশন দেওয়ার পরে যদি এতে আমরা কিছু পাই, তার মানে হচ্ছে কি নিশ্চয়ই এটা লোড ম্যাচের কারণে হচ্ছে। সো আমরা এটা রেকর্ড করে রাখবো এবং এটা কি করব, এটাই এখানে নিচে লেখা আছে যে আমরা এখানে একটা থ্রু কানেকশন দিব এবং আমরা এটা রেকর্ড করব এবং এটা পরে ম্যাথমেটিক্যালি বিয়োগ করে বাদ দিয়ে দেবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে কি? আমরা ফ্রিকোয়েন্সি রিফ্লেকশন যদি আমরা দেখি, রিফ্লেকশন আমরা একটু আগে যেটা বললাম, আমরা কি পরিমাণ সিগন্যাল দিয়েছি এবং কি পরিমাণ সিগন্যাল ধাক্কা খেয়ে 1 নম্বর পোর্ট থেকে ফেরত আসছে সেটা আমরা হচ্ছে কি মেজার করি। তো ওভার দ্য ফ্রিকোয়েন্সি, এই যে রেশিওটা এ ডিভাইডেড বাই আর, মানে হচ্ছে কি এ হচ্ছে রিফ্লেক্টেড সিগন্যাল আর আর হচ্ছে কি আমি কি পরিমাণ সিগন্যালটা অরিজিনালি দিয়েছিলাম, এই দুইটার রেশিও দিয়ে আমরা হচ্ছে কি S11 প্যারামিটার মাপি। সো ওভার দ্য ফ্রিকোয়েন্সি, তো ওভার দ্য ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সির সাথে সাথে এই দুইটার ভ্যালু রেসপন্স কিন্তু সমান হওয়ার কথা, কিন্তু দেখা যেতে পারে ফ্রিকোয়েন্সির সাথে সাথে রেসপন্সটা হচ্ছে ঠিক নাই। এক এক ফ্রিকোয়েন্সিতে এটার রেসপন্স হচ্ছে গিয়ে এক এক রকম। তার মানে দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দিস রেশিও শুড বি আইডেন্টিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল এটা তা নাও হতে পারে। তাহলে আমরা কি করি? আমরা যেহেতু এখানে রিফ্লেকশনের ব্যাপার আসতেছে, তাহলে আমরা এখানে শর্ট এবং ওপেন কানেকশন দিই এবং আমরা যদি জানা শর্ট এবং জানা ওপেন কানেকশন আমরা এখানে করি, তারপরে আমরা যদি এটা মেজার করি, তাহলে কিন্তু আমাদের জানা থাকার কথা যে আমরা ধরো এখানে 50 ওহম দিলাম, আমরা জানি 50 ওহমে আমাদের কি পরিমাণ সিগন্যাল রিফ্লেক্ট হবে তার থেকে, এবং কত ফ্রিকোয়েন্সিতে হবে আমরা সেটাও জানি, কারণ আমরা এটা আগেই ক্যারেক্টারাইজ করেছি। কিন্তু যদি আমরা এর থেকে অন্য কিছু পাই, তার মানে নিশ্চয়ই এখানে ঝামেলা আছে, তাহলে এটাকে বিয়োগ করে বাদ দিয়ে ফেলাই দাও। তো এইভাবে করে হচ্ছে কি আমরা শর্টের ক্ষেত্রে এবং ওপেনের ক্ষেত্রে আমরা এই কাজটা করব। তো যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় তো আমরা এটা পরে বিয়োগ করে বাদ দিয়ে দেবো। তো আমরা আবার ট্রান্সমিশন ট্র্যাকিং এর কথা বলি। ট্রান্সমিশন ট্র্যাকিং জিনিসটা কি? সিমিলার ওয়েতে আমরা যদি এইখানে দেখে যে ছবিটা দেওয়া আছে, ট্রান্সমিশন মেজারমেন্ট আর মেড বাই কম্পেয়ারিং সিগন্যাল অ্যাট বি সিগন্যাল টু দ্য সিগন্যাল অ্যাট আর রিসিভার। তার মানে আমি যে সিগন্যালটা পাঠিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আর, এবং যে সিগন্যালটা ট্রান্সমিট হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে বি। তাহলে কি পরিমাণ সিগন্যাল ট্রান্সমিট হয়েছে আমি যদি বার করতে চাই, সেটা হবে হচ্ছে গিয়ে বি বাই আর। তো বি বাই আর যদি তোমার ফ্রিকোয়েন্সির সাথে সাথে ডেভিয়েশন হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ট্র্যাকিং এরর। আগেরটা আমরা বলছিলাম হচ্ছে রিফ্লেকশন ট্র্যাকিং এরর। তাহলে এইটাও আবার আগের মতোই হুবহু সেম, আমরা এখন এখানে একটা থ্রু কানেকশন দিয়ে দেবো। থ্রু কানেকশন দেওয়া মানে এখান থেকে সিগন্যাল কোনো ধাক্কা খেয়ে ফেরত আসার কথা না, আবার এখানে দ্বিতীয় পোর্টেও কোনো ধাক্কা খেয়ে ফেরত আসার কথা না। 100% সিগন্যাল হচ্ছে পোর্ট 1 থেকে যে পোর্ট 2 তে চলে যাওয়ার কথা। তো এই অবস্থায় আমরা যদি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে জানা একটা কানেকশন, জানা একটা থ্রু যদি আমি একটা লাগাই এবং প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে আমি জানি যে এরকম আসা উচিত, সেটা আমি জানি, তো সেই রকম অবস্থা আমি যদি পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমি এটা মেজার করি, তারপরে যদি এখানে কোনো ডিসক্রিপেন্সি থাকে, তার মানে কি? তার মানে এখানে একটা এরর আছে, সেটা আমরা তাহলে বিয়োগ করে বাদ দিয়ে দিতে পারি। সো এই হচ্ছে কি, তাহলে আমরা 6টা এরর দেখলাম। এই 6টা এরর হচ্ছে গিয়ে তাহলে আমরা এইখানে 6টা সিস্টেমেটিক এরর দেখলাম। সো আমরা যদি এখন একটু মানে একটু ইয়ে করার চেষ্টা করি, মানে একটু সাজানোর চেষ্টা করি ব্যাপারটা কি হচ্ছে। সো অনেক ধরনের এই সিস্টেমেটিক এররকে রিমুভ করার জন্য অনেক ধরনের ক্যালিব্রেশন করা যায়। তাহলে আমরা সমস্যাগুলো দেখলাম এবং সমস্যাগুলো দূর করার জন্য অনেক ধরনের ক্যালিব্রেশন মেথড আছে। তার মধ্যে আছে সল্ট, SSLT বা ট্রিপল ST, অনেক ধরনের মেথড আছে। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি সল্ট। এই সল্ট আসলে কথাটা আসছে হচ্ছে গিয়ে শর্ট, ওপেন, লোড, থ্রু, এই 4টা থেকে নামটা আসছে। এইগুলো কি জিনিস? এই শর্ট, ওপেন, লোড, থ্রু এগুলো হচ্ছে গিয়ে ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড বলি আমরা এটাকে, এবং এই ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, পোর্ট 1-এ যদি আমরা এই 4টা ক্যালিব্রেশন আমরা যেটা বললাম এইভাবে করে আমরা 6টা এরর আমরা বার করতে পারি। আবার পোর্ট 2 থেকে যদি মানে সিগন্যাল একটা এই পাশ থেকে এই পাশে আসছে, সেখান থেকে আমরা শর্ট, ওপেন, লোড, থ্রু লাগালাম, আমরা হচ্ছে কি টোটাল 6টা পেলাম। আবার এদিক থেকে এই পাশে আসলো, আমরা 6টা পেলাম। তাহলে 6টা টোটাল হচ্ছে 12টা যে সিস্টেমেটিক এরর আছে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি। এখন এই শর্ট, ওপেন, লোড, থ্রু মানে আমি শর্ট সার্কিট করে দিলাম, ওপেন সার্কিট করে দিলাম, এই যে জিনিসগুলো আছে একেবারে পারফেক্টলি শর্ট সার্কিট কখনোই করা যায় না, আবার পারফেক্টলি ওপেনও করা যায় না, পারফেক্ট একটা লোডও বানানো যায় না, পারফেক্টলি একটা থ্রুও বানানো যায় না। তাহলে শর্ট, আইডিয়াল একটা শর্ট থেকে একটা আমাদের বানানো শর্ট সার্কিট কতটুকু পার্থক্য,
এই পার্থক্যগুলা আমরা কিন্তু বলতে পারি। সেই পার্থক্যগুলা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক ডাটা নামে তোমার আমাদের ডাটা টেবিলের মধ্যে, এই যে ক্যালিব্রেশন গুলোর মধ্যে, এখানে ডাটা টেবিলের তোমার এই ক্যালিব্রেশন যে স্ট্যান্ডার্ড গুলো আছে তার মধ্যে ক্যারেক্টারিস্টিক ডাটা নামে এগুলো সেভ করা থাকে, যে আমি এই শর্টটা বানিয়েছি কিন্তু এই শর্টটা হচ্ছে আইডিয়াল থেকে বা ফ্রিকোয়েন্সির সাথে সাথে রেসপন্সটা হচ্ছে কি এইরকম হয় আর কি। তো সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ডাটা। এই ক্যারেক্টারিস্টিক্স ডাটাগুলো ডাটা শিটে দেওয়া থাকে এবং এই জিনিসগুলো নেটওয়ার্ক অ্যানালাইজারকে বলে দিতে হয় যে আমি যে শর্টটা দিয়েছি শর্টটা আসলে হচ্ছে গিয়ে বাস্তব থেকে এতটুকু ডেভিয়েশন আছে। তো সেইগুলো হচ্ছে, এটাকে বলে যে বাস্তব থেকে যতটুকু ডেভিয়েশন সেটাকে বলে ক্যারেক্টারিস্টিক্স ডাটা, এবং এই ডাটাগুলো নেটওয়ার্ক অ্যানালাইজারকে বলে দিতে হয়। তো তারপরে আমি তাহলে কি করব এখন? তারপরে যে কাজ সেটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি নেটওয়ার্ক অ্যানালাইজার এই ক্যারেক্টারিস্টিক্স ডাটাগুলো যখন আমি প্রত্যেকটা লোড ওপেন শর্ট থ্রু আমি কানেকশন দিব নেটওয়ার্ক অ্যানালাইজারে, কানেকশন দেওয়ার পরে নেটওয়ার্ক অ্যানালাইজার যেটা করে সেটা হচ্ছে কি সে শর্টটাকে সে মেজার করে, সে শর্টটাকে মেজার করে সে একটা ভ্যালু পেল যে শর্ট সার্কিট, আচ্ছা তাহলে এটার ইম্পিডেন্স হচ্ছে গিয়ে এত, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ডাটা অনুযায়ী এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে এত, তাহলে নিশ্চয়ই এখানে কি আছে, নিশ্চয়ই এখানে এতটুকু ঝামেলা আছে, তাহলে যতটুকু ঝামেলা আছে আমার সিস্টেমের মধ্যে সেই ঝামেলাটা সে হচ্ছে গিয়ে একটা কি করে নেয়, ম্যাথমেটিক্যালি সেটা সে ঠিক করে নেয়। এই ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে ঠিক করে নেওয়ার এই ম্যাথমেটিক্সটার নাম হচ্ছে গিয়ে ভেক্টর এরর কারেকশন। এবং ভেক্টর এরর কারেকশন সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাও, অ্যাপেন্ডিক্সে এটার বিস্তারিত হিসাব দেওয়া আছে, উইচ ইজ কোয়াইট কমপ্লিকেটেড। তুমি চাইলে ওটা দেখতে পারো যে অ্যাকচুয়ালি কিভাবে করে ক্যালকুলেশনটা করা হয়। তো যদি তাহলে নেটওয়ার্ক অ্যানালাইজার একটা ক্যারেক্টারিস্টিক্স ডাটা মানে 50 ওহম, তুমি এটাকে এইভাবে করে চিন্তা করতে পারো, নেটওয়ার্ক অ্যানালাইজারকে আমি চিনাচ্ছি 1 কেজি কাকে বলে। ধরো মানে একটা নর্মাল বাটখারের মধ্যে আমি 1 কেজি মাপতে চাই, তাহলে তোমাকে কি লাগবে, ফার্স্ট তোমাকে 1 কেজি কাকে বলে, বাটখার তোমার একটা ওয়েটকে বুঝাইতে হবে 1 কেজি কাকে বলে, তাহলে তুমি একটা স্ট্যান্ডার্ড 1 কেজি নিয়ে তাকে তুমি বললা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 1 কেজি। সেই রকম ভাবে নেটওয়ার্ক অ্যানালাইজার কেউ তুমি একটা শর্ট কানেকশন দিয়ে তুমি বলতেছো যে এইটা হচ্ছে একটা শর্ট সার্কিট। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যানালাইজার সেখান থেকে বুঝে নেয় যে আচ্ছা এটা তাহলে শর্ট সার্কিট, এবং সেটা থেকে সে হচ্ছে ভবিষ্যতে যত মেজারমেন্ট করবে তত হচ্ছে গিয়ে ওর রেফারেন্সের বেস করে সে হচ্ছে গিয়ে মেজার করবে। সো এইটাই হচ্ছে আসলে মেইন ক্যালিব্রেশন প্রসেস। তাহলে হয়তো একটু আগে বলে ফেলছি, কিন্তু এখন সল্ট সম্পর্কে আমরা আরেকটু দেখি। শর্ট সার্কিট আসলে কি জিনিস? মনে হতে পারে যে আসলে কি অদ্ভুত একটা প্রশ্ন, শর্ট সার্কিট কাকে বলে? শর্ট সার্কিট জিনিসটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি জানি কি দুইটা তার মাথায় কানেকশন দিলে শর্ট সার্কিট হয়ে যায়, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে শর্টের ব্যাপারটা এত সিম্পল না। হাই ফ্রিকোয়েন্সিতে আমরা একটা ট্রান্সমিশন লাইনকে ডিফাইন করি যে এইভাবে করে অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সমিশন লাইন থিওরাম। সো এইটার মধ্যে তুমি যদি জেড এল বা আমাদের লোড ইম্পিডেন্স যেটা আছে, এই লোড ইম্পিডেন্স তুমি যদি জিরো করে দাও, লোড ইম্পিডেন্স জিরো করা মানে ধরো একটা ট্রান্সমিশন লাইন, এই ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, এই ট্রান্সমিশন লাইনের একটা এন্ডে এখানে একটা লোড ইম্পিডেন্স আছে সেটা হচ্ছে জেড এল, তুমি এটার ভ্যালু জিরো করে দিলা, তাইলে তো এটা শর্ট হয়ে গেল নাকি? ব্যাপারটা এত সিম্পল না। কেন সিম্পল না? কারণ ট্রান্সমিশন লাইন অনুযায়ী এইটার করলে কি হবে, তুমি যদি জেড এল ইকুয়াল টু জিরো করো তাহলে ট্রান্সমিশন লাইনের টোটাল ইম্পিডেন্স হবে হচ্ছে গিয়ে জে জেড নট ট্যান বিটা এল। সো এই জিনিসটা যে হচ্ছে, এই যে ট্যান চলে আসছে এখানে, ট্যান বিটা এল যে চলে আসছে, সো এই জিনিসটাকে আমি যদি বলতে পারি যে এইটার লেন্থ বা এই যে ট্রান্সমিশন লাইনের যে লেন্থটা আছে এই লেন্থটা যদি λ/4 এর থেকে যদি ছোট হয়, তাহলে আমি এই শর্ট সার্কিটটাকে আমি একটা ইন্ডাক্টর হিসেবে বলতে পারি। তার মানে আমরা জানি শর্ট সার্কিটে কি হওয়া উচিত, রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে জিরো, এবং এর মধ্যে ইন্ডাকটেন্সের আলাপ আসলে কোত্থেকে, এটাকে ইন্ডাকটেন্স বলতে পারি কিভাবে করে? আমরা যদি দেখি ট্যানের কার্ভ আমরা যদি দেখি, সো এই যে ডান পাশে যে ছবিগুলো উপরে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো থেকে ট্যানের কার্ভ। সো এই ট্যানের কার্ভ আমরা যদি খেয়াল করে দেখি যে যখন এই যে জিরো থেকে তুমি যদি এখানে গিয়ে যাও 90 ডিগ্রি পর্যন্ত যাও, তুমি দেখতে পারবা ট্যান হচ্ছে কি এখানে কি পজিটিভ, ট্যানের ভ্যালু হচ্ছে পজিটিভ। সো তার মানে এই বিটা এল এর ভ্যালু যদি তোমার পজিটিভ হয়, এটা পজিটিভ হয় তখনই যখন হচ্ছে গিয়ে লেন্থের ভ্যালু λ/4 এর থেকে কম হয়। ট্রান্সমিশন লাইনের লেন্থের ভ্যালু হচ্ছে গিয়ে λ/4 এর থেকে যখন ছোট হয়, তখন হচ্ছে কি অনলি তুমি এই জিনিসটাকে বলতে পারো হচ্ছে কি ইন্ডাকটিভ। কারণ হচ্ছে এই যে আমি নিচের যে ছবিটা দেখাচ্ছি এইখান থেকে এইটুক অংশ
এইটুকু অংশ হচ্ছে কি সার্কিট ইন্ডাকটিভ থাকবে। লেন্থটা যদি এর থেকে বড় হয়ে যায় তখন আবার সার্কিটটা ক্যাপাসিটরের মতো আচরণ করবে, আবার সেটি ইন্ডাক্টরের মতো আচরণ করবে এই অংশে, আবার এই অংশে সে হচ্ছে ক্যাপাসিটরের মতো অংশ আচরণ করবে। তার মানে ট্রান্সমিশন লাইনে শর্ট সার্কিট মানে কিন্তু জিনিসটা এতটা সিম্পল না। একবার ইন্ডাক্টরের মতো আচরণ করে, একবার ক্যাপাসিটরের মতো আচরণ করে এই শর্ট সার্কিটটা। তো আমরা যদি এটাকে λ/4 এর থেকে কম রাখি তাহলে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ কি ইন্ডাক্টর। তাহলে আমরা শর্ট সার্কিটকে মডেলিং করতে পারি হচ্ছে গিয়ে অ্যাজ এ সিরিজ অফ ইন্ডাকট্যান্স, 1 2 3 4 5 এরকম অনেকগুলো ইন্ডাক্টর দিয়ে আমি এটাকে ইন্ডাকট্যান্সকে মডেলিং করতে পারি। কারণ কি ইন্ডাক্টর কিন্তু আবার এত সহজ না যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টরের ভ্যালু সেম থাকবে। ইন্ডাক্টরের ভ্যালু ফ্রিকোয়েন্সির সাথে সাথে হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যায়। সো ইন্ডাকট্যান্স যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে এটার ইন্ডাকট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটাকে মডেল করার জন্য এরকম একটা পলিনোমিয়াল আমরা ইউজ করে থাকি। এবং এই জিনিসটাই হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স ডাটার মধ্যে ডাটা শিটে দেওয়া থাকে। তোমরা যদি ডাটা শিট দেখো একটা শর্ট সার্কিটের, মানে শর্ট সার্কিট স্ট্যান্ডার্ডের যদি ডাটা শিট দেখো তাহলে তোমরা দেখবা এই যে L0 L1 L2 L4 এগুলো ভ্যালু হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া আছে। তার মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তার ডেভিয়েশন বা এই জিনিসটাকে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ডাটা বলে, যে তোমার কি পরিমাণ ডেভিয়েশন হচ্ছে বা হাই ফ্রিকোয়েন্সিতে এ কি ধরনের আচরণ করে সেটাকেই মডেলিং করা হয় এইভাবে করে। সো আমরা একটা শর্ট সার্কিটকে একটা ইন্ডাক্টর হিসেবে বলতে পারি। আবার একটা ওপেন সার্কিটকে আমরা কি বলতে পারি? ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে একটা তার খোলা, জাস্ট এই মাথাটা খোলা, এটাকে আমরা বলি ওপেন সার্কিট। কিন্তু আমরা এখানে যে ছবিতে যেটা দেখাইছি এটা হচ্ছে একটা পজিটিভ, তোমার এইখান থেকে কারেন্ট যায় আর এই পাশ থেকে কারেন্ট হয়তো ব্যাক করে। তো এই যে এখানে আছে এই দুটোর মাঝে যে গ্যাপ আছে এই গ্যাপের মাঝখানে কিন্তু তারা হচ্ছে একটা ক্যাপাসিটেন্স শো করে। সো এইটাকেই অন্যভাবে আমরা যদি ট্রান্সমিশন, আমরা যদি আগেও এইভাবে বলি সেটাকেও তুমি চিন্তা করতে পারো। এই যে শর্ট সার্কিট, শর্ট সার্কিট তো আসলে তার, তার তো আসলে একটা ইন্ডাকটেন্স হওয়ার কথা, তাই না? কারণ তারের মধ্যে দিয়ে কি হয়, যখন কারেন্ট ফ্লো করে তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়। ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হওয়ার মানে এটা হচ্ছে কি কিছুটা হলেও ইন্ডাকটেন্স শো করে। তুমি ওইভাবেও চিন্তা করতে পারো, আবার তুমি যদি এইভাবে চিন্তা করো ট্রান্সমিশন লাইনের রেসপেক্টে সেটাও চিন্তা করা যায়। আমরা সেটাই বলতেছি যে তোমার একটা তার সে হচ্ছে গিয়ে গ্রাউন্ডের সাথে একটা ক্যাপাসিটেন্স তৈরি করে। সো সেটা আমরা যদি ট্রান্সমিশন লাইন থিওরিতে দেখাই, ওপেন সার্কিট মানে আমাদের লোড ইম্পিডেন্স হয়ে যাওয়ার কথা হচ্ছে ইনফিনিটি, যেহেতু এখানে ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। তাহলে সেটা আমরা যদি হিসাব করি তাহলে আমরা এখানে দেখবো এটা কি আসছে, -z0 cot বিটা এল, এরকম একটা জিনিস আমরা পাবো। সো সেখান থেকে আমরা যদি বলি যে যদি এটা λ/4 এর থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস পাই। তাহলে কটের যদি আমরা দেখি, কটের যদি আমরা গ্রাফ দেখি তাহলে আমরা এখানে দেখতে পারি এটা হচ্ছে কি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এরকম। কিন্তু যেহেতু ওপেন সার্কিটের এখানে একটা সামনে মাইনাস আছে তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, উল্টায় দিতে হবে। সো উল্টায় দিলে আমরা এরকম একটা গ্রাফ পাই, জাস্ট এই জিনিসটার নেগেটিভ গ্রাফ। সো তাহলে আমরা দেখতে পারি যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যখন বিটা এল, এই বিটা এল এর ভ্যালু যখন হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রির কম হয় তখন এটা আচরণ করে একটা ক্যাপাসিটরের মতো। এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিলে কিন্তু এটা আবার কিছুক্ষণ ইন্ডাক্টরের মতো আচরণ করে, আবার কিছুটা সময় সে ক্যাপাসিটরের মতো আচরণ করে, আবার সে কিছুক্ষণ ইন্ডাক্টরের মতো আচরণ করে এই অংশের মধ্যে। সুতরাং সে একবার ক্যাপাসিটর একবার ইন্ডাক্টরের মতো আচরণ করে। সো আমাদের সুবিধার জন্য আমরা এই জিনিসটাকে লেন্থটাকে এমন ভাবে রাখবো যাতে হচ্ছে কি সেটা λ/4 এর থেকে কম হয়, তাহলে উই ক্যান কনসিডার দিস অ্যাজ এ ক্যাপাসিটর। সো যদি ক্যাপাসিটর হয় তাহলে আমরা অনেকগুলো ক্যাপাসিটর, আমরা যেহেতু বললাম যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে যেরকম ইন্ডাক্টরেরও হচ্ছে কি সমস্যা হয় সেরকম ক্যাপাসিটরের হচ্ছে কি ফ্রিকোয়েন্সির সাথে সাথে এটা ভ্যালু চেঞ্জ হতে পারে। তো সেটাকে আমরা মডেলিং করি যেরকম জাস্ট ইন্ডাক্টরে আমরা করেছিলাম সেরকমই আমরা এরকম একটা পলিনোমিয়াল দেওয়া ক্যাপাসিটরকে আমরা বুঝাতে পারি। এবং সেটাই হচ্ছে কি তোমাদের ক্যারেক্টারিস্টিক্স ডাটার মধ্যে দেওয়া থাকে যে এই যে C0 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, C1 এর ভ্যালুটা কত, C2 এর ভ্যালুটা কত, এই যে বিভিন্ন ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে ডাটা টেবিলের মধ্যে দেওয়া থাকে। যে আমার ওপেন সার্কিটটা আসলে হচ্ছে গিয়ে একেবারে আইডিয়াল ওপেন সার্কিটের থেকে এত হচ্ছে গিয়ে ঝামেলা আছে বা ডেভিয়েশন আছে। তারপরে আমরা যে দুইটা যে জিনিস ফাইনাল দেখবো সেটা হচ্ছে গিয়ে লোড অ্যান্ড থ্রু। সো লোড জিনিসটা কি? লোড হচ্ছে গিয়ে যে তোমার আমার একটা সার্কিট, যদি ধরো এই ইম্পিডেন্স, এই লাইন ইম্পিডেন্স হচ্ছে গিয়ে তোমার ধরো 50 ওহম, আমি যদি এখানে 50 ওহম দিই তার মানে কি, তার মানে হচ্ছে কি এটা খুব সুন্দর লোড ম্যাচ হয়ে গেছে। তাহলে সেটাই হচ্ছে কি লোড। তাহলে লোড বানানো হয় কিভাবে করে? লোড বানানো হয় হচ্ছে গিয়ে লোডের যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে এটার ইম্পিডেন্স কি। তো নর্মালি আমাদের পুরো ট্রান্সমিশন লাইনই 50 ওহমে ডিজাইন করা হয়,
সুতরাং আমাদের সিম্পলি এখানে এমন একটা লোড কানেকশন দিতে হবে যেটা হচ্ছে কি করে, এটা হচ্ছে গিয়ে 50 ওহমের সাথে ইম্পিডেন্স ম্যাচ। এবং এটা কিভাবে করে বানানো হয়, এটা বানানো হচ্ছে রেজিস্টিভলি কোটেড সাবস্ট্রেট দিয়ে এটাকে হচ্ছে গিয়ে বানানো হয়ে থাকে। সো এখানে আমাদের যে জিনিসটা জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এটা লেন্থ কত, কারণ লেন্থ যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের ফেজ আবার চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে লোডের মধ্যে গিয়ে কিন্তু কোনো সিগন্যাল এখানে ধাক্কা খেয়ে ফেরত আসার কথা না, তার মানে কোনো রিফ্লেকশন হবে না। সুতরাং এই জন্য এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে গিয়ে রিটার্ন লস। রিটার্ন লস কি পরিমাণ আছে কিংবা রিইনসারশন লস কি পরিমাণ আছে, এখানে দেখতেই পারতেছে আমাদের রিটার্ন লস হচ্ছে গিয়ে অনেক বেশি, তার মানে খুব একটা সিগন্যাল সে ধাক্কা খেয়ে ফেরত আসতে পারে না। এবং ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি থ্রু। তো থ্রু কানেকশনটা কি? থ্রু কানেকশন মানে হচ্ছে কি যে তোমার ধরো এই একটা তার আছে, এই একটা তার আছে, তুমি দুইটা তার হচ্ছে কি সরাসরি ভাবে কানেকশন দিয়ে দিলে, একটা সরাসরি ভাবে একটা কানেকশন দিয়ে দিলা। তো এই কানেকশন তো আসলে খুব সিম্পল, তো সেটাই এখানে বলা হয়েছে যে তুমি এখানে একটা যন্ত্র লাগাই দিলা বা এখানে একটা অ্যাডাপ্টার লাগাই দিলা যাতে দুইটা মাথা একসাথে কানেকশন করে দেওয়া যায় আর কি। তো এই যে নতুন এই ডিভাইসটা লাগাই দিচ্ছ, এর জন্য কি কিছু সমস্যা হয়নি? অবশ্যই হয়েছে। তুমি এখানে একটা এক্সট্রা লেন্থ অ্যাড করছো, তাহলে সিগন্যালটা কিন্তু যেতে যত সময় লাগার কথা ছিল, মানে এখানে যে যাবে টাইমিংটা কিন্তু কিছুটা ডিলে হয়ে গেল। তাহলে এই যে এই জিনিসটা লেন্থ কিন্তু ম্যাটার করে। তো এই জন্য আমাদের ইলেকট্রিক্যাল এই যে এই থ্রুটার ইলেকট্রিক্যাল লেন্থ আমাকে বলতে হবে। প্লাস এখানে কিন্তু 100% সিগন্যাল ভেদ করে চলে যাওয়ার কথা। সুতরাং এইটা হচ্ছে কি যদি তার থেকে অন্য সমস্যা হয় সেটা জানানোর জন্য এটা ইনসারশন লস আমাদের জানা দরকার, যে আমার জানা দরকার যে এ নিজে এটা কিছু আবার লস করতেছে নাকি। আমরা জানি তারের মধ্যে দিয়ে তো একটা সিগন্যালগুলো অবশ্যই লস হবে, সুতরাং সেটাই হচ্ছে কি ইনসারশন লস। তো এই ইনসারশন লসটা হচ্ছে কি তোমাকে কনসিডার করতে হবে। কারণ আমি কিন্তু এগেন বললাম যে আমরা মিলিমিটার থেকে মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 0.5 মিলিমিটারের আমরা হচ্ছে কি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স মাপতে যাচ্ছি। সুতরাং আমাদের মনে হতে পারে যে আমরা এত ছোট জিনিসে কতটুকু আর হচ্ছে রেজিস্ট্যান্স ড্রপ হয়। এইখানে যে রেজিস্ট্যান্সটা ড্রপ হয় হাই ফ্রিকোয়েন্সিতে, সেটাই কিন্তু আমাদের ম্যাটার করে, এবং দ্যাট ইজ বাই উই আর ক্যালিব্রেটিং। সো এখানে এই দুইটা জিনিস হচ্ছে কি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে গিয়ে থ্রু আমি যখন এখানে কানেক্টরের সাথে লাগাবো, কোনো ধাক্কা খেয়ে যাতে ব্যাক না করে, ধাক্কা খেয়ে ব্যাক করার কথা না, এই পাশেও ধাক্কা খেয়ে ব্যাক করার কথা না। সুতরাং এখানে কোনো রিফ্লেকশন হওয়া উচিত না। আবার হচ্ছে গিয়ে কি থ্রু স্ট্যান্ডার্ড মডেল অ্যাজ এ ট্রান্সমিশন লাইন উইথ সাম ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট লস, যেটা বললাম যে এখানে কিছু লস হতে পারে, সিগন্যাল হচ্ছে গিয়ে এখান থেকে এটুকু যাওয়ার জন্য যে কিছুটা লস হবে, সেটাও হচ্ছে গিয়ে তোমাকে ভিএনএ কে আগে বলে দিতে হবে যে আমার যেটা আমি বানিয়েছি সেটাতে হচ্ছে কি এত পরিমাণ লস হয়। তো এর জন্যই হচ্ছে কি এখানে ডিসি রেজিস্ট্যান্স, রিটার্ন লস, ম্যাক্স পাওয়ার, কি পরিমাণ পাওয়ার তোমার এখানে দেওয়া যায়, এগুলো এখানে হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে। সরি আমি একটু ভুল বলছিলাম, এটা হচ্ছে থ্রু এর ক্যালিব্রেশন এবং এটা হচ্ছে কি লোডের ক্যালিব্রেশন। তো লোডের মধ্যে যেটা দেওয়া আছে, এই যে যেটা বললাম যে 50 ওহম দেওয়া আছে, প্লাস রিটার্ন লস, এই দুইটা বলে দেওয়া আছে, এবং 0.5 ওয়াট সে হচ্ছে ম্যাক্সিমাম সাপোর্ট করতে পারে। আর থ্রু এর ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে থ্রু এর লেন্থ কত, যে এখান থেকে লেন্থ কত, এবং যে রিটার্ন লস এবং ইনসারশন লস এগুলো বলে দেওয়া আছে। ফাইনালি আমাদের যে টেবিলটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্ক অ্যানালাইজারের ভিতরে যে আমাদের হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স ডাটাগুলো, এইটা হচ্ছে আমাদের সেই ক্যালিব্রেশন, মানে যে বাটখারা আমরা যদি বলি 1 কেজির বাটখারা যেরকম আমরা বলি, সেটা হচ্ছে কি আমাদের এখানে ওপেন, শর্ট, লোড অ্যান্ড থ্রু, এই যে এখানে যে কানেক্টরটা আছে এই কানেক্টরে লাগালে এটা ওপেন, এখানে লাগালে এটা শর্ট, এখানে লাগালে এটা লোড, আর এখানে লাগালে এটা হচ্ছে গিয়ে থ্রু। থ্রু কানেকশন এই পাশে এক পাশে আছে, এই উল্টা পাশে আরেকটা কানেক্টর আছে থ্রু কানেকশন। সো এইগুলার হচ্ছে কি ডাটা শিট সম্পূর্ণ একসাথে দেওয়া আছে, এবং এইটা হচ্ছে কি আমাদের সেই নেটওয়ার্ক অ্যানালাইজারের ভিতরে এন্ট্রি করতে হয়। যেমন এই যে লোডের ব্যাপারে তোমাকে রেজিস্ট্যান্স বলে দিতে হয়, এটা ইম্পিডেন্স বলে দিতে হয়, এবং সেখানে এটা কি কোনো ইন্ডাকটেন্সও সে শো করে কিনা সেটাও বলে দিতে হয়। আমাদেরটার ক্ষেত্রে সেরকম কিছু নাই। আবার ব্রডব্যান্ড লোডের ক্ষেত্রে এই যে বলে দিতে হচ্ছে। তারপরে এই যে শর্ট সার্কিটের ক্ষেত্রে এই যে আমরা যদি দেখি, যে শর্ট সার্কিটের ক্ষেত্রে L0, L1, L2, L3, এই যে দেখো সেই অনুযায়ী এখানে ওখানে যা ডাটা আছে সেই ডাটাগুলো আমরা এখানে বসাই দিয়েছি। আবার ওপেনের ক্ষেত্রে এই যে ওপেনের ক্ষেত্রে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা এখানে বসাই দিই। সো এইভাবে আমরা যদি নেটওয়ার্ক অ্যানালাইজারকে আমরা ক্যারেক্টারিস্টিক্স ডাটা, এই যে ডাটাগুলো এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ডাটা। সো ক্যারেক্টারিস্টিক্স ডাটা আমরা যদি বলে দিই তাহলে নেটওয়ার্ক অ্যানালাইজার বুঝে না যে কত পরিমাণ ডেভিয়েশন আছে। আবার তুমি যদি এটাও বলে দাও যে তোমার আমি তারপরে এইগুলা কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পরে
আমরা হচ্ছে কি তাহলে ক্যালিব্রেট করতে পারি কি, তাহলে নেটওয়ার্ক অ্যানালাইজার বাটখারা বা বলতে পারো স্ট্যান্ডার্ডের সাথে ক্যারেক্টারিস্টিক্স ডাটা মিলায় সে হচ্ছে গিয়ে বলতে পারে যে আইডিয়ালি কত হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে ক্যালিব্রেশন হয়ে গেল। আর যদি অল্প একটু দেখাতে চাই যে অ্যাকচুয়াল ভেক্টর এরর কারেকশন এই জিনিসটা কি, তাহলে আমরা এইভাবে করে দেখাতে পারি। সো এই হচ্ছে কি আমাদের ভেক্টর এরর অ্যাপেন্ডিক্স ডি তে অ্যাকচুয়াল পুরো এরর কারেকশন মডেল এই যে এখানে দেওয়া আছে, এবং কিভাবে সল্ট ক্যালিব্রেশনের পুরো হিসাবটা করে, নেটওয়ার্ক অ্যানালাইজার নিজে কিভাবে হিসাবটা করে এখানে বিস্তারিতভাবে হচ্ছে গিয়ে দেওয়া আছে। কেউ যদি খুব ইন্টারেস্টেড হও তুমি চাইলে এটা পড়ে দেখতে পারো, এখানে একটা পেপার দেওয়া আছে সেটাও পড়ে দেখতে পারো। কিন্তু আমাদের এত অ্যাডভান্স জিনিস না জানলেও চলবে, আমাদের এই ল্যাবের জন্য যেটুকু জানতে হবে সেটা হচ্ছে গিয়ে কি বেসিক্যালি হচ্ছে গিয়ে সিস্টেমিক। প্রথম দিকে আমি যদি চিন্তা করি, আমাকে প্রথম থেকে আমি যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে লোড, স্ট্যান্ডার্ড, শর্ট সার্কিট, ওপেন সার্কিট এগুলো জানতে হবে। এই সিস্টেমেটিক এরর সম্পর্কে বিস্তারিত না জানলেও চলবে, কিন্তু সিস্টেমেটিক এররগুলো তোমাকে নাম জানতে হবে যে সিস্টেমেটিক এররগুলো কি কি আছে, এবং এই যে কি কি ধরনের এরর হতে পারে এটাও তোমাকে জানতে হবে। নেটওয়ার্কটা কিভাবে করে হচ্ছে গিয়ে সিগন্যাল মেজার করে এটাও তোমাকে জানতে হবে। এবং অবশ্যই হচ্ছে গিয়ে আমরা যেহেতু নেটওয়ার্ক অ্যানালাইজার দিয়ে এস প্যারামিটার মাপি, সুতরাং এস প্যারামিটার সম্পর্কে জানতে হবে। সো বেশ অ্যাডভান্স একটা ল্যাব, এবং এখানে আমরা এরর নিয়ে অনেক আলোচনা করেছি। শুধুমাত্র এখানে আমি যদি বলি শর্টকাটে, সিস্টেমেটিক এররগুলোর বিস্তারিত ছাড়া বাকি সবগুলো জিনিসই তোমাকে জানতে হবে। সিস্টেমেটিক এররের খুব ডেপথে, এবং যে ফাইনালি এরর ভেক্টর কারেকশন যে হিসাবটা আছে, এই দুইটা জিনিস যদি কেউ ইন্টারেস্টেড হও দেখতে পারো, কিন্তু বাকি অংশগুলো তোমাদেরকে জানতে হবে। সো এইভাবে হচ্ছে কি আমরা ভেক্টর মানে এই হচ্ছে কি থিওরি বিহাইন্ড, মানে আমরা কেন ক্যালিব্রেশন করি, কিভাবে ক্যালিব্রেশন করতে এবং কেন কি দিয়ে ক্যালিব্রেশন করতে হয় সেটা আমরা এক্সপ্লেন করলাম। কিন্তু এই জিনিসটা কিভাবে ডিভাইসে করতে হয় সেই জিনিসটা আমরা এক্সপেরিমেন্টাল ভিডিওগুলোতে দেখব। তো এই হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করা, নেটওয়ার্ক অ্যানালাইজার ক্যালিব্রেশন করা ল্যাব। থ্যাংক ইউ।